আর এই যে সরাসরি নারীতে যে নির্বাচন, তাহলে তো আমাদেরকে সেই ছোটই করা হলো। তৃণমূল পর্যায় থেকে যে নেতৃত্ব, নারী নেতৃত্ব উঠে এসছে, তারা কিন্তু বিলীন হয়ে যাবে। এইটা আবার কে কখন ভাইরাল করে দেয় যে ওনারা ক্ষমতায় না আসতেই ওনারা গিয়ে তদবির শুরু করেছে। মাশাআল্লাহ, খুব ভালো কেটেছে। দীর্ঘ 17 বছর আমার এলাকার জনগণ মনে হয়েছে যে কারা বন্দি অবস্থায় থাকার পরে যেভাবে মুক্ত হলে যে এরকম একটা স্বাধীনতা কিংবা যেরকম একটা ফিলিংস, সেটা কিন্তু আমি দেখতে পেয়েছি। এবং সারা দিনই ভীষণ ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। সকল বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন পৌরসভা থেকে, বিভিন্ন থানা থেকে অনেক নেতৃবৃন্দ ঈদের দিন এসেছে। এবং ঈদের দিন আবার আমি সন্ধ্যার পরে আমার মাদারীপুরে যে সমস্ত সিনিয়র নেতারা ছিল, অন্যান্য নেতারা ছিল, আমি যতটা সম্ভব তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে তাদের বাড়িতে গিয়েছি। মোট কথা ঈদের দিনটা খুবই আনন্দে এবং মুক্ত অবস্থায়, স্বাধীন অবস্থায় এবং অত্যন্ত ভালো লাগার মধ্যে দিয়ে ঈদের দিনটি আমরা অতিবাহিত করেছি। তবে এটা সত্যি যে শুধু ঈদের দিনই না, ঈদের রেসটা প্রায় 4-5 দিন পর্যন্ত একই রকম ছিল। মনে হয় না যে কোনো একটা দিন ঈদ, 4-5 দিনে 4-5 দিনই মনে হয়েছে যে প্রতিদিনই ঈদ হয়েছে। প্রতিদিনই অসংখ্য মানুষ এসছে, অসংখ্য মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি, খাওয়া দাওয়া করেছি, মানে অসাধারণ একটা সময় কাটিয়েছি। মানুষের মাঝে মানে গণতান্ত্রিক প্রসেসে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, বা মানুষ ভোট দিতে চায়, বা মানুষ এই সরকারকেই চায়, এরকম মানে মানুষের কাছ থেকে কি মতামত পাচ্ছেন যে মানুষ এই সরকারকেই অনেকদিন চায় নাকি মানুষ ভোট দিতে চায়? কি মনে হচ্ছে মানুষের সাথে মিশে? বাংলাদেশের মানুষের, বিশেষ করে আমার এলাকার মানুষের সেটা হলো যে তাদের মধ্যে একদম ডে ওয়ান থেকে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই প্রত্যেকের মধ্যে এটা কবে ইলেকশন হবে, কবে ভোট দেব, মানে গত 17 বছর মানুষ যে ভোট দিতে পারে নাই তার যে একটা মানে বিপুল আকাঙ্ক্ষা, সেটা কিন্তু প্রতিটা সময় প্রতিটা মুহূর্তই আমি মানুষের মধ্যে দেখতে পাই। কাজে মানুষ কিন্তু মানসিকভাবে ভীষণভাবে প্রিপারেশন নিয়ে আছে তারা তাদের ভোট করবার জন্য। সে কারণে এই সরকার সম্পর্কে আমি মানে সাধারণ মানুষের মধ্যে কোনো মানে কি বলবো, কোনো উদ্দীপনা কিংবা তাদের সম্পর্কে কোনো আগ্রহ, এটা আমি দেখি নাই। আমি শুধু দেখেছি যে বিএনপি পরিপূর্ণভাবে কবে ক্ষমতায় আসবে। আপনার যেমন আমার কাছে অসংখ্য মানে বিভিন্ন সমস্যা নিয়ে আসে, অনেক সমস্যা যেটা আমার সাধ্যে থাকে সেটা আমি করে দিই, কিন্তু আমাদেরও তো লিমিটেশন আছে। আমরা চাইলেই তো গিয়ে ডিসিকে ফোন করতে পারি না, এসপিকে করতে পারি না, কারণ আমাদের সেই কিন্তু রায় এখনও হয় নাই। হ্যাঁ, সেই কারণে আমরা কিন্তু যখন আমরা জনপ্রতিনিধি, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যাব, তখন কিন্তু আমরা এইগুলো নিয়ে সবসময় তাদের সাথে আলোচনা করতে পারবো। এখন কিন্তু আমরা বিব্রত বোধ করি, কারণ এইটা আবার কে কখন ভাইরাল করে দেয় যে ওনারা ক্ষমতায় না আসতেই ওনারা গিয়ে তদবির শুরু করেছে। এই ধরনের বিষয়গুলো আমাদেরকে কিন্তু ফেস করতে হয়, যে কারণে আমরা পরিপূর্ণভাবে কিন্তু মানুষকে মানে সাপোর্ট দিতে পারছি না। আমার সাধ্যে যতটুকু আছে সেইটুক দিয়ে কিংবা আমার দলের ভিতরে থেকে যতটা করা যায় সেটা করছি, কিন্তু আমি যখন জনপ্রতিনিধি হয়ে যাব তখন আমি কিন্তু প্রশাসনের একটা পার্ট হয়ে যাব। তখন আমি যেভাবে মানুষের সব বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলতে পারবো সেটা কিন্তু করতে পারছি না। এই জন্য মানুষের ভীষণ আকাঙ্ক্ষা যে আপনারা কবে ক্ষমতায় আসবেন, বিএনপি কবে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে, এইটা ভীষণভাবে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে। নারী যে সংরক্ষিত সংসদীয় আসন আছে, এই আসনে ইদানিংকালে খুব বেশি আলাপ হচ্ছে যে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী সংসদ সদস্য নির্বাচনের একটা ব্যাপার আলোচনা এসেছে, অনেকেই দাবি তুলছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি, বা আপনার দলের? আপনাকে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই কারণে, এই বিষয়টা নিয়ে আমি ভীষণভাবে কথা বলতে চাই প্রত্যেকটা মানে জায়গাতে। কারণ কি, আমি বলবো যে এই বাংলাদেশে এখন যে সমস্ত নারী নেতৃত্ব আছে, আমি অনেকটা গর্ব নিয়েই বলতে পারি এবং আমি নিজেই প্রাউড ফিল করি। এই কারণে যে এখন যারা আছে তাদের মধ্যে আমি মনে সবচেয়েতে বেশি সময় রাজপথে থেকেছি এবং সবচেয়েতে বেশি নারীদের নিয়ে কাজ করেছি। দেখেন, আমি কিন্তু ছাত্র জীবন শুরুই
শুরুই হয়েছে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে দিয়ে। বাংলাদেশের যেখানে সবচেয়ে সচেতন মেয়েরা কিংবা সচেতন পরিবারের মেয়েরা পড়াশোনা করেছে। তো আমার স্টার্টিং ইডেন কলেজের, এবং ওখানে আমি প্রায় 10 বছরের মতো ইডেন কলেজে নির্বাচিত ভিপি ছিলাম। তাছাড়াও আমি যখন ভিপি ছিলাম না তখন আমি ছাত্রদলের সভাপতি হিসেবে কাজ করেছি। তো আমার ওই একটা দীর্ঘ ছাত্র রাজনীতি, মেয়েদের নিয়ে একটা বিরাট অভিজ্ঞতা আছে। আর একটা হলো যে আমি মহিলা দলও কিন্তু দীর্ঘ 10 বছর আছি, 20 বছর আমি মেয়েদের নিয়ে কাজ করছি। এবং আমার একটা, যেমন আমি 2008-এ সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, তারপর আমি সংরক্ষিত আসনে ছিলাম। সব মিলিয়ে আমার একটা বিরাট অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে আমি বলবো যে নারী আসনের যে প্রশ্নটা আপনি তুলেছিলেন, সরাসরি নির্বাচনের কথা, দেখেন এইটা আমার মনে হয় কি যে মেয়েদেরকে আরও পিছিয়ে দেবে। কারণ কি, সরাসরি নির্বাচন তো একটা আছে যেটা জাতীয় সংসদ নির্বাচন। আমার বক্তব্য হলো যে মেয়েদেরকে যে প্রকৃত অর্থেই মানে এম্পাওয়ার করতে হয়, মানে ক্ষমতায়ন করতে হয়, তাহলে তাকে অবশ্যই সরাসরি নির্বাচন যেটা হয় জাতীয় সংসদের মানে যেটা পুরুষ নারী মিলে যে নির্বাচনটা, সেই নির্বাচনে যত বেশি মেয়েদেরকে আসন সংখ্যা দিবে সেখানেই আমি মনে করি মেয়েদের সঠিকভাবে ক্ষমতায়ন করা হবে। আর এই যে সরাসরি নারীতে যে নির্বাচন, তাহলে তো আমাদেরকে সেই ছোটই করা হলো। আমরা তো তাহলে সেই পুরুষের সাথে যে সমান অধিকারের কথা বলছি, সেই জায়গায় তো আমাদের নেওয়া হলো না, আমাদেরকে কিন্তু প্রথমত খাটো আলাদা করে দেওয়া হলো। আর দ্বিতীয়ত দেখেন, এখন এমনিতেই তো আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে মেয়েদের রাজনীতি, সব জায়গায় মেয়েরা এগিয়েছে, কিন্তু রাজনীতিতে মেয়েরা কিন্তু এগোতে পারেনি। এই যে জুলাই আগস্টের যে 36 দিনের যে আন্দোলন হলো, সেখানে মেয়েরা যেভাবে অংশগ্রহণ করেছিল, আমি তো খুবই হোপফুল হয়েছিলাম। আমি ভীষণভাবে মানে কি আনন্দ পাচ্ছিলাম যে মেয়েরা এত সচেতন হয়েছে, এতটা তারা দাবি দেওয়া আদায়ের ব্যাপারে সোচ্চার হয়েছে। কিন্তু আবার ঠিক একইভাবে এখন কিন্তু হতাশ হচ্ছি যে সেই মেয়েরা কোথায়, তারা কিন্তু সবাই ঘরে ঢুকে গিয়েছে। অর্থাৎ মেয়েরা এসছিল কিন্তু তাদের জায়গা দেওয়া হয়নি। তো এখন আবার এই যে নারীতে যে নির্বাচন, এইটা আমি মনে করি মেয়েদের যে কয়জন, যারা ধরেন আমাদের মতো যে কয়জন ছাত্র রাজনীতি থেকে উঠে এসছি, আমাদের সংখ্যা যদিও কম কিন্তু আছি, পরবর্তীতে দেখা যাবে এরাও থাকবে না। কারণ কি জানেন, এই যে সংরক্ষিত আসনে প্রথমত বলেছে কি, মেয়েরা যে নির্বাচন করবে কোনো একটা জেলার একটা কনস্টিটিউয়েন্সিতে, এইবারে যদি এক কনস্টিটিউয়েন্সিতে করে, পরের বার 2 কনস্টিটিউয়েন্সিতে করবে, তারপরে তিন কনস্টিটিউয়েন্সিতে। যেমন আমার মাদারীপুরে 3টি আসন আছে, মানে কথা হলো এক আসনে তারা থাকতে পারবে না ঘুরে ফিরে। তাহলে এই জায়গায় তো চরম বৈষম্য। একটা মেয়ে 5 বছর তার জায়গাটা সবার সাথে কথা টথা বলে, সবার সাথে কানেকশন করে, সবার সমস্যার সমাধান করে মন জয় করলো, কিন্তু পরবর্তীতে সে ওখানে থাকতে পারলো না, তাকে আবার সেকেন্ড হিসেবে। এই হলো একটা তাদের উপর ইনজাস্টিস। আর সেকেন্ড থিং হলো এই যে মেয়েদের যে নির্বাচন, এখানে দেখা যাবে যে আমাদের মতো যারা তৃণমূল পর্যায় থেকে উঠে এসছি, আমরা তো ধরেন অনেকেই আছে, আল্লাহ পাক আমাকে সেই দিক থেকে ভালো রেখেছে, কিন্তু অনেকেই আছে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল। তো তারা কি করবে? দেখা যাবে যে বড় লোকের বউয়েরা, বড় লোকের বোনেরা এরা এসে নির্বাচন করবে, অর্থের কাছে কিন্তু এরা হেরে যাবে। তার মানে প্রকৃত মানে যে তৃণমূল পর্যায় থেকে যে নেতৃত্ব, নারী নেতৃত্ব উঠে এসছে, তারা কিন্তু বিলীন হয়ে যাবে। কাজে আমি এটার তীব্র কী বলবো, এটা আমি একেবারেই রিফিউজ করছি। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমার বক্তব্য হলো যে সংরক্ষিত আসনটি আপাতত থাকুক। এটা যেটা শুনেছি যে 100 আসন, এটা 100 আসন হতে পারে। 100 আসন তো আমার দলই মেনে নিয়েছে, এটা খুবই আমি মনে করি যুক্তিযুক্ত একটা দাবি মেনে নিয়েছেন। আর সেকেন্ড থিং হলো যে সরাসরি আসনে মেয়েদের নমিনেশনটা একটু বাড়িয়ে দেওয়া হোক। ধরেন আমাদের যেমন নির্বাচন করবে, সেখানে নারীর সংখ্যাটা বাড়িয়ে দেওয়া। আমি আরেকটা বিষয় বলতে চাই, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়। সেটা হচ্ছে এই যে আমরা দেখলাম আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের নারীরা কতটা অগ্রণী ভূমিকা রেখেছে। আমাদের সেই ছোট্ট বোনটি যে পুলিশের গাড়ি ঠেকিয়ে দিচ্ছিল, আমাদের সেই ছোট্ট বোনটি যে স্লোগান দেওয়া ছবিটা ভাইরাল হয়েছিল,
কিন্তু দেখা যাচ্ছে যে জুলাই শেষ হলো, এরপরেই আবার একটা বিভিন্ন ধরনের জিনিস শুরু হলো। কোনো একটা রাজনৈতিক দ্বিমতের কারণে কোনো একটা নারীর পোশাক, তার ধর্ম, তার একটা যে কোনো একটা কাজ, বিভিন্ন বিষয় নিয়ে এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়, মানে দ্বিমত হলেই তাকে অমুকের বিয়ে হচ্ছে না কেন, তমুকের এটা হচ্ছে না কেন, এই যে বিষয়গুলো, এগুলো মানে আপনার কাছে, এগুলো তো আশা করি আমি আমি চাই না যে আপনাদেরও হোক, কিন্তু আপনাদের কাছেও তো আসে, কেমন লাগে এই বিষয়গুলো? দেখেন, একটা মেয়েকে দুর্বল করতে হলে প্রথমে তার ক্যারেক্টারের উপরে কালিমা লেপন করা হয়, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। এবং এইটা ওভারকাম করে এই যে মেয়েরা যে রাজনীতিতে এত দুর্বল, রাজনীতিতে আসতে পারছে না, এইটার মেইন কারণ কিন্তু এইটাই যে একটা মেয়েকে যখন চরিত্র হনন করা হয় তখন সেই মেয়েটা কিন্তু সামাজিকভাবে, পারিবারিকভাবেও সেইটা কিন্তু মেনে নিতে পারে না, পরবর্তীতে তাকে বাধ্য হতে হয় ঘরে ফিরে যেতে। তো আমি এই জায়গা থেকে আমাদের মেয়েদেরকে উদ্ধার করতে হবে, কারণ এদেশের 50% উপরে হলো নারী। এই নারীরা, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা বলতেন, কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমরা দেখেছি যে নারীর ক্ষমতায়নের ব্যাপারে, নারী শিক্ষার ব্যাপারে যে ভূমিকাগুলো নিয়েছে, এটার মূল কারণ হলো যে দেশের অর্ধেকের বেশি নারী। এই নারীদেরকে কিন্তু সমানভাবে যদি উপযুক্ত করা না হয়, তাদের যদি সমানভাবে পুরুষের সাথে সমান তালে এগিয়ে না আসা হয়, সেটা শিক্ষায় হতে পারে, সেটা সংস্কৃতিতে হতে পারে, সেটা রাজনীতিতে হতে পারে, সমানভাবে নিয়ে আসতে হবে, নাহলে এই রাষ্ট্র সামনের দিকে এগোতে পারবে না। সেই জায়গায় কিন্তু এই যে আপনি ক্যারেক্টার ব্যাপারে যে কালিমা লেপন করা হচ্ছে, এই জায়গা থেকে আমাদেরকে মেয়েদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে, এটা তো রাষ্ট্রকে করতে হবে, বড় দলগুলো করতে হবে, যেমন বিএনপির মতো বৃহৎ দল, যে দলে সত্যিকার অর্থে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানই কিন্তু আমাদের নারী নেতৃত্বকে সবসময় গুরুত্ব দিয়ে আসে। এটা আরও বেশি বেশি গুরুত্ব দিয়ে মেয়েদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে। জি, আমরা শেষ করবো আপনার সাথে আলাপচারিতা। আগামীর বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই, আপনিও একজন জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, তো কি করতে চান আপনি মানুষের জন্য? কেমন দেখতে চান বাংলাদেশ, কেমন দেখতে চান আগামী সরকার? যদি অল্প। প্রথম কথাই বলবো যে আমি সবার আগে বাংলাদেশ, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যেটা বলেছেন, যে স্লোগান দিয়েছেন, সেটাকে ধারণ করি, লালন করি এবং সেটাকে সামনে রেখেই এগোতে চাই। আর আমি বিশ্বাস করি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সততার ইমেজ, যে ওনারা শুধুমাত্র রাষ্ট্রনেতা না, ওনারা রাষ্ট্রনায়ক হয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বাবা এবং মায়ের সব কিছু ধারণ করছেন, লালন করছেন, এবং আমি মনে করি তিনি একটা আরও তার বাবা মাকেও সুপারসিড করে তিনি আরও নতুন রেকর্ড সৃষ্টি করবেন, সেটা সততার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং সব দিক থেকেই। তো সেটা আমরা বিশ্বাস করি। আর আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, আমার যেমন আমি 2-3টা বিষয় নিয়ে কাজ করতে চাই। প্রথমত আমি আমার মাদারীপুর 2 আসন কে আমি, জানেন যে মাদারীপুর যেটা 64টা জেলার মধ্যে সবচেয়ে ক্রাইম জেলা বলা হয় মাদারীপুরকে, 64 জেলার মধ্যে সবচেয়ে গরিব জেলা হচ্ছে মাদারীপুর। আমি এই 2টা জায়গা থেকে মাদারীপুরকে বের করে আনতে চাই। মাদারীপুর হবে সবচেয়ে উন্নত জেলা, মাদারীপুর হবে সবচেয়ে শান্তির জেলা, যেখানে কোনো ক্রাইম থাকবে না। আর 2-1টা বিষয়ে আমি কাজ করতে চাই। একটা হলো, আমি দীর্ঘদিন যাবৎ আমি মেয়েদের নিয়ে রাজনীতি করছি। আমার দাবি থাকবে, আমার ইচ্ছা থাকবে, আমার বাকি জীবনটা মেয়েদের ক্ষমতায়নের জায়গায়, মেয়েরাই যে আপনি বললেন যে ক্যারেক্টার নিয়ে তারা বিভিন্ন সময় যে কী বলবো বৈষম্যের শিকার হচ্ছে, সেই জায়গা থেকে মেয়েদেরকে বের করে নিয়ে আসা, এবং মেয়েরা যেমন শিক্ষায় তেমন একইভাবে রাজনীতিতে, সংস্কৃতিতে, সমাজের সর্বক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, সেই জায়গায় আমার বাকি জীবনটা আমি কাজ করতে চাই। আরেকটা হলো যে আমি ছাত্র রাজনীতি থেকে এসেছি, ছাত্র রাজনীতি থেকে আসার কারণে শিক্ষায় আমি সবসময়, এখন আমি সহশিক্ষা বিষয়ক সম্পাদক, তা আমি মনে করি এই জায়গায় আমি দীর্ঘদিন যাবৎ আমি কাজ করেছি।
করেছি, ফিল্ড লেভেলে কাজ করেছি। আমি এই জায়গাতেও ব্যাপকভাবে কাজ করতে চাই, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এবং আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর এই শিক্ষাকে একদম ধ্বংস করার জন্য এই ফ্যাসিস্ট সরকার নানা রকমের কূটকৌশল করেছে। সেই জায়গাগুলোর থেকে বের করে আনার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য আমি সবসময় কাজ করে যেতে চাই। এই 3টে জায়গায় আমার কাজ করার খুব ইচ্ছা আছে। ধন্যবাদ। ধন্যবাদ।